বাড়ির গেট দিয়ে গাড়ি ঢুকে থামল। মিস্টার আজাদ ফারিহাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে গাড়ি থেকে নামাল। ফারিহা এখন শান্ত হয়ে গিয়েছে, কান্না করছে না। চুপচাপ হেঁটে মিস্টার আজাদের সাথে ভেতরে ঢুকল। ফারিহা বাসার ভেতরে ঢুকার সাথে সাথে হনুফা বেগম চিৎকার করে ফারিহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগল আর বলতে লাগল, মা তুই ঠিক আছিস? ওই অমানুষটা তোর সাথে কিছু করেনি তো? তুই বিশ্বাস কর, আমি যদি আগে জানতাম তাহলে আগে থেকে তোদেরকে বলে দিতাম। আমি এমন একটা মানুষের সাথে সংসার করেছি যে কিনা। হনুফা বেগম কান্নার জন্য কথা বলতে পারছে না। ফারিহা একটু মুচকি হেসে বলল, মনি আমি ঠিক আছি, আর তুমি নিজেকে কেন দোষারোপ করছ? যা করার ওই লোকটা করেছে, তুমি তো নির্দোষ। তুই আর স্যার খুব ভালো রে মা। না হলে আমার স্বামী তোদের সাথে যা করল তারপরেও তোরা আমাকে বাড়ি থেকে বের করে দিসনি, আমাকে মেরে ফেলিসনি। মনি কি বলছো এসব? তোমাকে মারতে যাব কেন? তুমি তো কিছু করনি, আর আমি জানতাম আমার মনি কখনো আমার সাথে এরকম করতে পারে না। এবার শান্ত হও প্লিজ। এতক্ষণে সবাই আসল ঘটনাটা জেনে গিয়েছে। বাসার অন্য সার্ভেন্টদের কাছ থেকে হনুফা বেগম সব জানার পর প্রচণ্ড অবাক হয়। উনি এতদিন এমন একটা লোকের সাথে সংসার করল আর তাকে চিনতে পারল না। হানিফ আহমেদের মরার খবর শুনে হনুফা বেগম অনেক কষ্ট পায়, শত হলেও স্বামী তো। এতদিন যার সাথে থাকলে সেই মানুষটা আজকে পৃথিবীতে নেই, একটু কষ্ট তো হবেই। তবে তার চেয়ে বেশি ঘৃণা হচ্ছে, ওই লোকটা কি করে নিজের মেয়ের বয়সী একটা মেয়ের দিকে হাত বাড়াতে পারল। ওই লোকটার মৃত্যুই প্রাপ্য। হনুফা বেগমের কান্না দেখে মিস্টার আজাদ বিরক্ত হয়ে বলল, আহ কি করছো? মেয়েটা অসুস্থ দেখতে পাচ্ছ না? ওকে একটু রেস্ট নিতে দাও। হনুফা বেগমের এবার ফারিহার দিকে খেয়াল হলো। ফারিহার চুলগুলো এলোমেলো হয়ে আছে, কান্নার কারণে চোখ মুখ ফুলে আছে, চেহারার করুণ অবস্থা। হনুফা বেগম তাড়াতাড়ি করে নিজের চোখের পানি মুছে ফারিহাকে ধরে বলল, মা তোকে দেখে তো অনেক দুর্বল মনে হচ্ছে, তুই রুমে চল। মিস্টার আজাদ বলল, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি, তুমি ওর জন্য খাবারের ব্যবস্থা করো। হনুফা বেগম মাথা ছেড়ে চলে যেতে নিলে মিস্টার আজাদ পেছনে থেকে ডাক দিল। হনুফা বেগম পেছনে ফিরে বলল, জি আর কিছু লাগবে? মিস্টার আজাদ হনুফা বেগমের দিকে তাকাল। হনুফা বেগমের পরনে একটা সাদা শাড়ি। যেদিন ফারিহার মা উনাকে আর হানিফ আহমেদকে এই বাড়িতে এনেছিল তখন হনুফা বেগমের পরনে একটা লাল শাড়ি ছিল। তখন ছিল নতুন বউ, আর আজকে মিস্টার আজাদ হনুফা বেগমকে সবসময় ছোট বোনের চোখে দেখে। হনুফা বেগমের কাছে মিস্টার আজাদ অনেক ঋণী, কারণ ফারিহার মা মারা যাওয়ার পর হনুফা বেগমই ফারিহাকে বড় করেছে। মিস্টার আজাদ হনুফা বেগমকে বলল, হানিফ যা করেছে তার জন্য শাস্তি পেয়েছে, তুমি এটার জন্য নিজেকে দোষারোপ করো না। তুমি এই বাড়িতে আগে যেভাবে থাকতে এখনো সেভাবেই থাকবে। হনুফা বেগম একটু হেসে মাথা নাড়াল। ফারিহা হনুফা বেগমের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। মিস্টার আজাদ ফারিহাকে নিয়ে উপরে রুমে আসল। তারপর ফারিহার কাবার্ড থেকে একটা জামা বের করে ফারিহার হাতে ধরিয়ে দিয়ে বলল, যা ফ্রেশ হয়ে আয়, তারপর খাবার খেতে হবে। ফারিহা দুর্বল কণ্ঠে বলল, বাপ্পি আমি এখন একটু ঘুমাবো, এখন কিছু খাবো না। হ্যাঁ আমি জানি তোর ঘুমের প্রয়োজন, কিন্তু আগে ফ্রেশ হয়ে খাবার খা, তারপর ইচ্ছামতো ঘুমাবি। খাবার না খেয়ে ঘুমানো যাবে না, তাছাড়া খাবার খেয়ে ওষুধ খেতে হবে তো।
তুই অনেক দুর্বল মামনি। বাপি, আর কোনো কথা নেই মা, যেটা বলছি সেটা কর। ফারিহা একটু হেসে মাথা নেড়ে ওয়াশরুমে চলে গেল। আর মিস্টার আজাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। আয়ান বারের একটা টেবিলে বসে একের পর এক বোতল শেষ করছে। আয়ান আমেরিকা থাকতেও ড্রিঙ্ক করত, এমনকি ফারিহাকে বিয়ের আগ পর্যন্ত ড্রিঙ্ক করেছে। কিন্তু ফারিহাকে বিয়ের করার পর আয়ান কোনো এক কারণে ড্রিঙ্ক করা বন্ধ করে দিল। আয়ান জানে ফারিহা এসব পছন্দ করে না, তাই হয়তো আয়ান এসব খাওয়া বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র ফারিহার জন্য। আর তাছাড়া আয়ান যখন খুব কষ্টে থাকে তখন বেশিদিন মদ খায়, কিন্তু ফারিহাকে বিয়ে করার পর তো ফারিহাকে কষ্ট দিয়ে আয়ান নিজে ভালো থাকত, তাই ড্রিঙ্ক করার প্রয়োজন পড়ত না। কিন্তু আজকে আবার আয়ানের সেই আগের রূপ ফিরে এসেছে। আয়ান একের পর এক বোতল খালি করছে। বারের একটা ছেলে ভয় ভয় আয়ানকে আর খেতে বারণ করেছিল, কিন্তু আয়ানের ধমক শুনে ছেলেটা দৌড়ে পালিয়েছে। আয়ান ড্রিঙ্ক করছে, তখন একটা মেয়ে আসলো। মেয়েটার পরনে হাঁটুর অনেকটা ওপরে অবধি একটা ড্রেস, বুকের ভাঁজ অনেকাংশে বোঝা যাচ্ছে। মেয়েটা আয়ানকে নিজের দিকে একটু আকর্ষণ করার চেষ্টা করছে। মেয়েটা ভেবেছে বড়লোকের মাতাল ছেলে নিশ্চয়ই ছোট ড্রেস পরা মেয়ে দেখলে পাগল হয়ে যাবে। কিন্তু আয়ান মাতাল হলেও নিজেকে কন্ট্রোল করতে জানে। মেয়েটা এসে আয়ানের কাছে ঘেঁষে বসল। তারপর আয়ানের ঘাড়ে স্লাইড করতে করতে বলল, হেই হ্যান্ডসাম, কারোর জন্য অপেক্ষা করছো নাকি? আয়ান ঘাড় থেকে মেয়েটার হাত সরিয়ে দিল। মেয়েটা আবার আয়ানের কাছে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বলল, কেউ না থাকলে আমি আজকে রাতে তোমাকে সময় দিতে পারি। অনেক মজা হবে বেবি। প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো। মেয়েটা আবার বেহায়ার মতো বলল, অ্যাটিটিউড? আই লাইক ইট বাট ভেবে বলছো তো? আমার মতো মেয়েকে মিস করলে কিন্তু। আয়ান শান্ত কণ্ঠে বলল, হুম ভেবে বলছি। তুমি এবার যেতে পারো, আমার তোমাকে প্রয়োজন নেই। মেয়েটা তবু বেহায়ার মতো বারবার আয়ানের কাছে আসার চেষ্টা করছে। জামাটার গলার দিকটা আরেকটু নামিয়ে আয়ানকে আকর্ষণ করার চেষ্টা করছে। আয়ান এক মুহূর্তের জন্য ভুল করেও সেদিকে তাকাচ্ছে না। মেয়েটা এবার আয়ানের কানের কাছে ফিসফিস করে বলল, বউ আছে? বউকে ভয় পাও নাকি? তাই আমার কাছে আসতে চাচ্ছ না? চিন্তা করো না, তোমার বউ কিছু জানবে না। আয়ান হেসে বলল, বউকে ভয় পাই তার জন্য নয়, বউকে ভালোবাসি, তাই তোর মতো মেয়ের কাছে যাচ্ছি না। মেয়েটা এবার খুব অপমানিত হল, তবু বেহায়ার মতো বলল, বউকে ভালোবাসে তাহলে এরকম জায়গায় আসো কেন? আমি কোথায় যাব, না যাব সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? আয়ান তুই করে বলছে বলে মেয়েটা খুব অপমানিত বোধ করছে। তবুও বেহায়ার মতো আইনের হাত ধরল। এবার আয়ান রেগে মেয়েটার হাত ঝাপটা মেরে সরিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর বলল, একবার বারণ করেছি আমাকে টাচ করবি না, তবুও তুই টাচ করছিস কেন? আমাকে টাচ করা অধিকার একমাত্র ফারিহার। ফারিহা কে জানিস? আমার বউ, আমার ভালোবাসা, আমার প্রাণ, আমার সবকিছু। শুধুমাত্র ওই আমাকে ছুতে পারবে, আর কেউ না। মেয়েটা অবাক হয়ে আয়ানের দিকে তাকাল। আয়ানের রাগ মেয়েটা ভয় ঢুক গিলছে। আয়ান আনার বলল, আর তুই ভাবলি কি করে তোর মতো পতিতাদের সাথে আমি শুতে যাব? আমি ড্রিঙ্ক করেছি বলে ভাববি না আমি হুঁশে নেই। প্রাণের মায়া থাকতে এখান থেকে যা। আয়ান মেয়েটাকে ওর কোমরের কাছে গুজে রাখা গানটা দেখাল। বন্দুক দেখে মেয়েটার গলা শুকিয়ে গেল।
মেয়েটা বুঝে গেছে আয়ানকে পাওয়া যাবে না, তাই নিজের প্রাণ বাঁচাতে ওঠে তাড়াতাড়ি করে হেঁটে চলে গেল। ফারিহা গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখল মিস্টার আজাদ প্লেটে করে খাবার নিয়ে এসেছে। ফারিহাকে দেখে মিস্টার আজাদ ধমক দিয়ে বলল, চুলগুলো ভালো করে মুছে নিতে পারলি না? এমনিতে রাতের বেলায় গোসল করেছিস, ঠান্ডা লেগে যাবে তো। ফারিহা মুচকি হেসে টাওয়াল দিয়ে ভালো করে চুলগুলো মুছল। মিস্টার আজাদ ফারিহাকে খাটের উপর বসিয়ে তারপর নিজের হাতে ফারিহার মুখের সামনে ভাত তুলে ধরল। ফারিহা কিছু বলতে গেলে মিস্টার আজাদ চোখের ইশারায় ফারিহাকে খেতে বলল। ফারিহা ও কিছু না বলে চুপচাপ মিস্টার আজাদের হাতে খেতে লাগল। খাবার খাইয়ে দিতে দিতে মিস্টার আজাদ বলল, এখন খাবারটা শেষ করে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি, ঠিক আছে? ফারিহা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিন্তু ফারিহার শরীর দুর্বল হলেও আজকে রাতে ফারিহার ঘুম আসবে না। এতদিন সব সময় আয়ানের সাথে ঘুমিয়েছে, আজকে আয়ানকে ভীষণভাবে মিস করছে। মিস্টার আজাদ ফারিহার মনের অবস্থা বুঝতে পেরে বলল, এইসব নিয়ে আর ভাবিস না। গত কয়েক মাসের স্মৃতি তোর মাথা থেকে মুছে দে। আয়ান নামে কেউ যে তোর জীবনে ছিল সেটাই ভুলে যায়। কিন্তু চাইলেই কি ভুলে যাওয়া যায়? ফারিহা কখনো আয়ানকে ভুলতে পারবে না। ফারিহা কিছু বলছে না দেখে মিস্টার আজাদ ফারিহার মুখে খাবার দিয়ে বলল, আমি জানি তোর কষ্ট হবে, কিন্তু তা ছাড়া আর কোনো উপায় নেই। আরেকটা উপায় আছে, তুই যদি আয়ানের কাছে ফিরে যাস। তুই কি আয়ানের কাছে ফিরে যেতে চাস? ফারিহা মাথা নিচু করে না সূচক মাথা নাড়াল। মিস্টার আজাদ হেসে বলল, তাহলে আয়ানকে ভুলে যা, আমি তোর পাশে আছি। ফারিহা কিছু বলল না, চুপচাপ মিস্টার আজাদের হাতে খেতে লাগল। মিস্টার আজাদ ফারিহাকে খাবার খাইয়ে তারপর ওষুধ খাইয়ে দিল। তারপর বলল, এবার চুপচাপ ঘুমিয়ে পড়, সকালে উঠে দেখবি অনেক সুস্থ বোধ করছিস। মিস্টার আজাদ একটা সার্ভেন্টকে ডেকে খাবারের প্লেটটা নিয়ে যেতে বলল। তারপর ফারিহাকে শুতে বললে ফারিহা কোনো কথা না বলে চুপচাপ খাটে শুয়ে পড়ল। মিস্টার আজাদ ফারিহার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। মিস্টার আজাদ নিজের মেয়ের মনের অবস্থাটা বুঝতে পারছে। উনি জানে আয়ানের জন্য ফারিহার মনের অনুভূতি কি। কিন্তু ফারিহাকে তো ঘুরে দাঁড়াতে হবে। মিস্টার আজাদ আয়ানের সাথে ফারিহার সব যোগাযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। আয়ান যখন ফারিহাকে অত্যাচার করত তখন মিস্টার আজাদ চেয়েও কিছু করতে পারত না। দূর থেকে শুধু কষ্ট পেত, কিন্তু এখন ফারিহাকে কষ্টে থাকতে দেবে না। অনেকক্ষণ ধরে মিস্টার আজাদ ফারিহার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর ফারিহার ভারী নিঃশ্বাসের আওয়াজ শুনে নিঃশব্দে ফারিহার পাশ থেকে উঠে দরজাটা ভিড়িয়ে দিয়ে চলে গেল। মিস্টার আজাদ চলে যাওয়ার পর ফারিহা চোখ মেলে তাকাল, আর ওর গাল বেয়ে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। মিস্টার আজাদ চলে যাওয়ার পর ফারিহা চোখ মেলে তাকাল। আজকে ফারিহার কিছুতেই ঘুম আসবে না। অন্যদিন এমন সময় আয়ান ফারিহার পাশে থাকে। আজকে আয়ানকে খুব মিস করছে। ফারিহা শুয়া থেকে উঠে বসল। তারপর আস্তে আস্তে হেঁটে ব্যালকনিতে গেল। অন্যদিন ব্যালকনিতে আসলে ফারিহার মন ভালো হয়ে যেত। ফারিহার ব্যালকনিতে এত রংবেরঙের ফুল, মন ভালো না যায় নাকি? কিন্তু আজকে ফুলগুলো ফারিহাকে টানছে না। ফারিহার মনের আকাশে যে মেঘ জমেছে। ফারিহা ব্যালকনিতে রাখা দোলনাটায় বসল। দোলনায় বসে অনেকক্ষণ একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবল। তারপর রুমে এসেই ওর ডায়েরিটা খুঁজল।
স্টাডি টেবিলের ড্রয়ারে ডায়েরিটা পেয়ে ফারিহার মুখে হাসি ফুটে উঠল। তারপর ডায়েরিটা আর একটা কলম নিয়ে ব্যালকনিতে গিয়ে আবার দোলনায় বসল। ফারিহা সবসময় ডায়েরি লিখে না, বিশেষ কিছু সময় আর মাঝে মাঝে মন খারাপ থাকলে। ফারিহা ডায়েরিটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর ডায়েরিটা খুলে কলম হাতে নিয়ে লিখতে শুরু করে। আয়ান, আপনাকে আসলে আমি কি বলে সম্বোধন করব বুঝতে পারছি না। কারণ আপনাকে প্রিয় লেখার মতো কোনো সম্পর্ক তো আমাদের মাঝে নেই। হয়তো সে অধিকারটাও আমার নেই। আপনাকে কখনো বলা হয়নি যে আমি আপনাকে কতটা ভালোবাসি। সরাসরি তো কখনো বলতে পারবো না, তাই আজকে ডায়েরি লিখতে বসলাম। আমি জানি আপনি হয়তো কখনো আমার মনের কথাটা জানতে পারবে না। হয়তো ভাগ্য আমাদের দুজনের পথ চলাটা এখন পর্যন্তই ঠিক করে রেখেছিল। আপনি কি খুব মিস করি। আমি হয়তো আপনাকে কোনোদিন ভুলতে পারবো না, কিন্তু আপনাকে মনে রেখে সারা জীবন কাটিয়ে দিতে পারব। আমি জানি না আপনি আমাকে সত্যি ভালোবাসেন কিনা, তাই আপনার কাছে আবার ফিরে যেতে খুব ভয় হয়। আপনি যদি আবার আমাকে ধোঁকা দেন, আমি আর সহ্য করতে পারব না। জানেন, যেদিন আপনি আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিলেন সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর তারপর আমাদের বিয়ে, যেটা আমার কল্পনার বাইরে ছিল। আর 5টা মেয়ের মতো আমিও বিয়ে নিয়ে স্বপ্ন দেখতাম। বিয়ের দিন আমি লাল টুকটুকে বউ সাজব, আমার বর এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। কিন্তু কখনো ভাবতে পারিনি এরকম একটা অবস্থায় আমার বিয়ে হবে। বিয়ের পর আপনার উপর খুব রাগ হয়েছিল, কিন্তু চলে যেতে পারিনি। না হলে যদি আপনি বাপির কোনো ক্ষতি করে দেন। আসলে আমি বাপিকে খুব ভালোবাসি, তাই সব মুখ বুজে সহ্য করেছি। তারপর যখনই আপনার প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিলাম তখনই কক্সবাজারের সেই কাজটা। ওই রাতের কথা যখন আমার মনে পড়ে তখনই বুকটা কেঁপে দিয়ে ওঠে। আমি তো চাইনি আমার জীবনে প্রথম রাতটা এরকম হোক। আমিও চেয়েছিলাম আমার স্বামী আমাকে ভালোবেসে কাছে টানবে, কিন্তু ওই দিন যেটা হলো সেটা আমার কল্পনাতেও ছিল না। আপনি এরকমটা কি করে করতে পারলেন? আমার চিৎকার শুনতে পাননি? সেদিনের পর থেকে আমি ভাবিনি কখনো আপনাকে ক্ষমা করতে পারব। কিন্তু জানি না কি হয়ে গেল। আপনার এত কেয়ার ভালোবাসার প্রতি আমি দুর্বল হয়ে পড়েছিলাম। আপনি অভিনয় করলেও আমি তো ভাবতাম সব সত্যি। তাই প্রতিদিন আপনার ব্যবহারে মুগ্ধ হতাম আর একটু একটু করে দুর্বল হয়ে পড়তাম। তারপর থেকে আপনি কাছে টানলেও আমি আর বাধা দিতাম না। কিন্তু তখনও জানতাম না সব ছলনা। জানেন, তখন নিজেকে খুব সুখী মনে হতো। আর এখন এসব ভাবলে হাসি পায়। তারপর ওই দিন সকালেই জিহাদের সাথে আপনার ফোনে কথা বলা হয় শুনে খুব অবাক হয়েছিলাম। আপনি কি করে এত নিখুঁতভাবে অভিনয় করতে পারলেন? সেদিন আমি দরজা লাগিয়ে চিৎকার করে কেঁদেছি, আপনি হয়তো সেটা কোনোদিনও জানতে পারবেন। তবু আমি মুখ বুঝে সহ্য করেছিলাম, কারণ আমার সব সত্যিটা জানার ইচ্ছে ছিল। আর এখন তো সব কিছুর জানা হলো। আপনারা আমার সাথে অভিনয় করলেও আমি কিন্তু ছলনা করিনি। আমি সত্যি আপনাকে ভালোবেসেছি। কখনো ভাবতে পারিনি আমার ভালোবাসার শেষ পরিণতি এমন হবে। আচ্ছা আয়ান, আপনি সাধারণ একটা ছেলে হয়ে আমার জীবনে আসতে পারলেন না? আমাদের একটা ছোট্ট সংসার হতো, আপনি একটা ছোট চাকরি করতেন আর আমাকে অনেক অনেক ভালোবাসতেন। আমার আর কিচ্ছু চাওয়ার ছিল না। আমি তো সবসময় এরকম একটা জীবনসঙ্গী চেয়েছিলাম। আপনি কেন একটা সাধারণ ছেলে হয়ে আমার জীবনে আসলেন না? জানেন, আমার না খুব কষ্ট হচ্ছে। লিখতে পারছি না, হাত প্রচণ্ডভাবে কাঁপছে।
আজকে আপনাকে খুব খুব মিস করছি, কিন্তু আমি জানি আমাকে শক্ত হতে হবে। আমিকে ঘুরে দাঁড়িয়ে নিজের জীবন নতুনভাবে শুরু করতে হবে। জানেন, বাপি বলেছে আপনাকে ভুলে যেতে, কিন্তু ভুলে যেতে চাইলেই কি ভুলে যাওয়া যায়? আমি কোনোদিন আপনাকে ভুলতে পারবো না। তবে চিন্তা করবেন না, আপনার থেকে দূরে গেলেও আপনার জায়গাটা আমি কাউকে দেব না। সব ভালোবাসা পূর্ণতা পায়, আমার ভালোবাসা না হয় অসমাপ্তই রয়ে গেল। আমি না হয় আপনাকে দূর থেকেই ভালোবেসে যাব। ইতি। আপনার কয়েকদিনের সাজানো সংসারে অবহেলিত স্ত্রী, ফারিহা। ফারিহার চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। ডায়েরির পাতায় শেষের লেখাগুলো ওর চোখের পানি আর কলমের কালি মিশে একাকার হয়ে গিয়েছে। ফারিহার ইচ্ছে করছে এখন জোরে চিৎকার করে কাঁদতে, কিন্তু পারছে না। ফারিহা অনেকক্ষণ কান্না করল। এটাই হয়তো ওর শেষ কান্না, তারপর থেকে আর কান্না করবে না, শুধু হাসবে। ফারিহা কিছুক্ষণ ডায়েরিটা দিকে তাকিয়ে থাকে, কলমটা ডায়েরির মাঝে রেখে ডায়েরিটা বন্ধ করল। তারপর ডায়েরিটা বুকে জড়িয়ে দোলনায় পা তুলে বসল। ফারিহা একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আয়ানের কথা ভাবছে আর চোখ থেকে টপটপ করে পানি পড়ছে। জিহাদ এদিক ওদিক পায়চারি করছে। সেই তখন যে আয়ান বেরিয়ে গেছে তারপর থেকে আর কোনো খোঁজ নেই। আয়ান আর ফারিহা আলাদা হয়ে যাওয়াতে জিহাদও খুব কষ্ট পায়। জিহাদের নিজের উপর খুব রাগ হচ্ছে, তখন কেন আয়ানকে একা যেতে দিল। জিহাদ কিছুক্ষণ পায়চারি করে ল্যাপটপ বের করে আয়নের লোকেশন ট্র্যাক করার চেষ্টা করল। আয়ানের লোকেশন ট্র্যাক করা এত সহজ নয়, কিন্তু জিহাদ আয়ানের কাছের মানুষ বলেই জিহাদ সব প্রক্রিয়া জানে। আয়ানের লোকেশন ট্র্যাক করতে পেরে জিহাদের মুখে হাসি ফুটে উঠল। তারপর কোনো বডিগার্ড না নিয়ে নিজে একা বেরিয়ে গেল আয়ানকে আনতে। জিহাদ আয়নের লোকেশন ট্র্যাক করে আয়ান যেখানে আছে সেখানে আসলো। তারপর সামনে তাকিয়ে দেখল আয়ানের গাড়িটা একটু দূরে পার্ক করা। জিহাদ গাড়ি থেকে নেমে আয়সনের সামনে গিয়ে দেখে আয়ান গাড়ির ডিকির উপর বসে আছে, হাতে মদের বোতল আর আকাশের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করছে। জিহাদ তাড়াতাড়ি করে আয়ানের কাছে গিয়ে বলল, স্যার আপনি এখানে? আমি কখন থেকে আপনাকে খুঁজছিলাম। আয়া জিহাদকে দেখে উৎসুক চোখে বলল, ফারিহা? ফারিহা কোথায়? তুমি ফারিহাকে নিয়ে এসেছ? জিহাদ মন খারাপ করে বলল, না স্যার, ম্যাডাম তো বাড়িতে। আপনি এখানে একা কি করছেন? এভাবে নির্জন জায়গায় আপনার একা থাকা ঠিক হয় না, আমার সাথে চলুন। জিহাদ আয়ানের হাত ধরতে গেলে আয়ান ঝাড়ি মেরে জিহাদের হাত সরিয়ে দিল। জিহাদ অস্থির হয়ে এদিক ওদিক তাকাল। জায়গাটা অনেক নির্জন আর অন্ধকার। এখানে যদি ওদের উপর কেউ অ্যাটাক করে তাহলে জিহাদ সামলাতে পারবে না। সাথে করে বডিগার্ড আনেনি, তাই জিহাদের এখন খুব আফসোস হচ্ছে। এমনিতেই সব সময় আয়ানের প্রাণের ঝুঁকি থাকে। শত্রুরা ওকে মারতে উৎপেতে থাকে আর এটা তো সুবর্ণ সুযোগ। জিহাদ অস্থির হয়ে বলল, স্যার প্লিজ এরকম করবেন না, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এখানে আমাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, প্লিজ আমার সাথে চলুন। জিহাদের কথা শুনে আয়ান তাচ্ছিল্য হেসে বলল, বিপদ? কি বিপদ হবে? আমাকে মেরে ফেলবে তাই তো? মেরে ফেলুক, যে জীবনে ফারিহা নেই সে জীবনে রেখে কি লাভ? জিহাদ বুঝতে পারে আয়ান মাতাল হয়ে উল্টাপাল্টা বকছে, কিন্তু আয়ান হুঁশে না থাকলেও জিহাদ আয়ানকে কন্ট্রোলে আনতে পারছে না। কিছুক্ষণ পর আয়ান আকাশের দিকে হাত উঠিয়ে বলল, জানো জিহাদ, আমার ফারিহা নাই আকাশটা খুব পছন্দ করত।
ও প্রায় সময় একদৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকত। আচ্ছা, আকাশে কি দেখতে বলো তো? জিহাদ অবাক আয়ানকে দেখছে। আয়ানের চোখে পানি চিকচিক করছে। হয়তো ফারিয়ার কথা ভাবছিল। আয়ান আবার বলল, শুনেছি যাদের বেশি কষ্ট তারা নাকি আকাশের দিকে তাকিয়ে আকাশের সাথে কথা বলে সব কষ্ট উড়িয়ে দেয়। আচ্ছা, আমার ফারিহা কি বেশি কষ্টে ছিল? হ্যাঁ ঠিকই তো, ও তো অনেক কষ্টে ছিল। আমি ওকে কতটা অত্যাচার করেছি। আমি খুব খারাপ, আমার জানটাকে কত মেরেছি। আয়ানের চোখে পানি টলমল করছে। আয়ানের কথা শুনে জিহাদও ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু এখন ইমোশনাল হলে চলবে না, তাই নিজেকে কন্ট্রোল করে বলল, স্যার আপনি যদি এখানে বসে থাকেন তাহলে তো কোনো লাভ হবে না। আমাদেরকে ম্যাডামের কাছে যেতে হবে, তারপর গিয়ে বুঝাতে হবে। এখানে বসে থাকতে তো আর ম্যাডাম ফিরে আসবে না। আয়ান গাড়ির ডিকির উপর থেকে লাফ দিয়ে নেমে বলল, ইস, ইউ আর রাইট, আমাকে ফারিহার কাছে যেতে হবে। চলো চলো। আয়ানের কথা শুনে জিহাদের মুখে হাসি ফুটে উঠল। যাক, এতক্ষণে বোঝাতে পেরেছে। আয়ান ড্রাইভিং সিটে বসতে গেলে জিহাদ বাধা দিয়ে বলল, স্যার আজকে আমি ড্রাইভ করছি। জিহাদের কথায় আয়ান বাধা দিয়ে বলল, না আমি ড্রাইভ করব। জিহাদ এবার পড়ল আরেক বিপদে। এখন আয়ানকে কি করে বোঝাবে? তবু জিহাদ ফারিহার কথা বলে আয়ানকে বোঝানোর চেষ্টা করল। জিহাদ বলল, স্যার আমি জোরে গাড়ি চালিয়ে তাড়াতাড়ি ম্যাডামের কাছে নিয়ে যাব। আপনি পাশের সিটে বসুন। জিহাদের কথা শুনে আয়ান কিছুক্ষণ কি যেন ভাবল। তারপর চুপচাপ গিয়ে পাশের সিটে বসল। জিহাদ দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। আর ওর গাড়িটা নিয়ে যাওয়ার জন্য পরে কাউকে পাঠাবে। জিহাদ আয়ানকে আয়ানের বাড়িতে নিয়ে আসলো। যদিও জিহাদ আয়ানকে বলেছে যে ওরা ফারিহার কাছে যাবে, কিন্তু আয়ান এখন হুঁশে নেই, তাই বুঝতে পারছে না যে জিহাদ ওকে কোথায় এনেছে। জিহাদ আয়ানের এক হাত ওর ঘাড়ে রেখে তারপর আয়ানের কোমর জড়িয়ে ধরে উপরে রুমে নিয়ে আসলো। আসার পথে একটা সার্ভেন্টকে বলেছিল লেবু শরবত দেওয়ার জন্য। রুমে আসতেই আয়ান ধপ করে বিছানায় শুয়ে পড়ল আর বিড়বিড় করে ফারিহার নাম বলছে। একটা সার্ভের লেবুর শরবত নিয়ে এলে জিহাদ আয়ানকে খাইয়ে দিল, কিন্তু আয়ান অর্ধেক খেয়েছে আর অর্ধেক ফেলে দিয়েছে। আয়ান এখনো বিছানায় উপুর হয়ে শুয়ে ফারিহার নাম বিড়বিড় করছে। জিহাদ একবার কি যেন ভেবে ফারিহাকে কল করল, কিন্তু কেউ কল রিসিভ করছে না। জিহাদ একে একে অনেকবার কল করল, কিন্তু পাশ থেকে কেউ রিসিভ করল না। জিহাদ এবার ফোনটা রেখে আয়ানের কাছে গেল। আয়ান বিড়বিড় করে বলছে, ফারিহা, ফারিহা কোথায়? ফারিহা, আই এম সরি। আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না। অনেক ভালোবাসব, তোমাকে এত এত আদর করব। প্লিজ ফিরে এসো। এই জিহাদ, আমার ফারিহা কই? আয়ানের কষ্টে জিহাদের বুকটা ফেটে যাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। এদিকে ফারিহা কল ধরছে না, তাই জিহাদ এবার ফোনটা নিয়ে আয়ানের ভিডিও করল। আয়ান এখনো বিড়বিড় করে ফারিজাকে ডাকছে। জিহাদ ভিডিও করে ফারিহাকে পাঠিয়ে দিল। তারপর আয়ানের জুতাগুলো খুলে আয়ানকে সোজা করে বিছানায় শুইয়ে দিল। তারপর রুমের লাইট অফ করে দরজাটা ভিড়িয়ে চলে গেল। আর আয়ান এখনো ফারিহা নাম বিড়বিড় করছে। সকালে সূর্যের আলো চোখে পড়তেই ফারিহা চোখ খুলল। রাতে এভাবে ডায়েরিটা বুকে নিয়েই দোলনায় বসে ঘুমিয়ে গিয়েছিল। ফারিহা চোখ ডলে এদিক ওদিক তাকাল। তারপর সোজা হয়ে বসে সামনের দিকে তাকাল। একটু বেলা হয়ে গিয়েছে।
ফারিহা কিছুক্ষণ চুপচাপ বসে থেকে রুমে এসে ডায়েরিটা রেখে ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। ফারিহা চোখে মুখে বেশি করে পানির ঝাপটা দিল। রাতে ফারিহার শরীর অনেক দুর্বল ছিল কিন্তু এখন একটু সুস্থ বোধ করছে। ফারিহা ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় বসল। ফারিহার কিছু ভালো লাগছে না। আবার আজকে দেরিতে ঘুম ভাঙ্গার কারণে নামাজ পড়তে পারেনি। ফারিহা চুপচাপ কিছুক্ষণ বিছানায় বসে থাকল। তারপর টেবিলের ওপর ওর ফোনটা দেখে ফোনটা হাতে নিল। ফারিহা বর্তমানে যেই ফোনটা ব্যবহার করত, মানে যেই ফোনটা বিয়ের পর আয়ান ফারিহাকে দিয়েছিল, সেটা কিডন্যাপারদের সাথে ধস্তাধস্তি করার সময় হয়তো কোথাও পড়ে গিয়েছে। কিন্তু এই ফোনটা ফারিহাকে মিস্টার আজাদ দিয়েছিল ফারিহা যখন কলেজে উঠেছিল তখন। বিয়ের পর ফোনটা এই বাড়িতেই ছিল, তবে আয়ান এটার নাম্বার জানত। তাই হয়তো জিহাদও জানত। ফারিহা ফোন হাতে নিয়ে দেখে অনেকগুলো মিস কল। ফারিহার জিহাদের নাম্বার চিনতে অসুবিধা হল না। ফারিহা ভ্রু কুঁচকে জিহাদের পাঠানো ভিডিওটা চালু করল। ভিডিওটা দেখে ফারিহার চমকে উঠল। আয়ান বিছানায় শুয়ে বিড়বিড় করে মাথা নাড়ছে আর ফারিহার নাম বলছে। দেখেই বোঝা যাচ্ছে ড্রিঙ্কস করে মাতাল হয়ে আছে। আয়ানের এই অবস্থা দেখে ফারিহা প্রচুর অবাক হল। কেননা বিয়ের পরপর ফারিহা আয়ানকে কখনো ড্রিঙ্কস করতে দেখেনি। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে ড্রিঙ্কস করতে, তবে এত বেশি না। আর ফারিহা সামনে তো কখনোই না। ভিডিওটা দেখে ফারিহার হাত ঠোঁট প্রচণ্ড রকমে কাঁপছে। আয়ানের এই অবস্থা দেখে ফারিহা নিজেকে সামলাতে পারছে না। ফারিহা ধপ করে বিছানায় বসে পড়ল। তারপর আবার ভিডিওটা দেখল। আয়ান বিছানায় ওপর উপর হয়ে শুয়ে ফারিহার নাম বিড়বিড় করছে। ফারিহা ফোনের উপর কাপা কাপা হাত রেখে আয়ানকে ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু আয়ান তো অনেক দূরে, অনেক দূরে। কখন ফারিহার চোখ বেয়ে পানি পড়ছে ফারিহা নিজেও জানে না। ফারিহা আর থাকতে না পেরে জিহাদের নাম্বারে কল দিল। জিহাদ আয়ানের বাসার ড্রয়িং রুমের সোফায় বসে কাজ করছিল। মাফিয়া জগতে আয়ানের পরে জিহাদি প্রধান, তাই ওর অনেক কাজ থাকে। জিহাদ কাজ করতে করতে হঠাৎ উপরের দিকে তাকাল। আয়ান শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আয়ানকে এখন অনেক স্বাভাবিক লাগছে। কালো প্যান্ট সাথে কালো শার্ট, শার্টের উপরের দুটো বোতাম খোলা, হাতা ফোল্ড করছে আর চুলগুলো নেড়ে ঠিক করছে। আয়ান নিচে নেমে একটা সার্ভেন্টকে বলল কফি দিতে। সার্ভেন্টটা মাথা নেড়ে কিচেনের দিকে চলে গেল। তারপর আয়ানয় গিয়ে জিহাদের কাছে সোফায় বসল। জিহাদ বলল, স্যার, আপনি এখন ঠিক আছেন? আয়ান সোফার সাথে হেলান দিয়ে বসে কিছু না বলে শুধু মাথা নাড়ল। সকালে ঘুম থেকে উঠে আয়ানের প্রচণ্ড মাথা ব্যথা ছিল। আয়ান বুঝতে পারে কালকে রাতে অনেক বেশি নেশা করেছিল। আয়ানের খুব অপরাধবোধ হচ্ছে, কারণ ফারিহা এসব নেশা করা একদম পছন্দ করে না। আর আয়ান ফারিহার অপছন্দের কাজটাই করল। আয়ান জানে এভাবে নেশা করে কষ্ট উড়িয়ে দেওয়া যাবে না, নিজেকে স্বাভাবিক রেখে ফারিহাকে মানাতে হবে। তাই আয়ান ভেবে নিয়েছ আর এরকম ভুল করবে না। জিহাদ আয়ানের মুড বোঝার চেষ্টা করল। মনে হচ্ছে না আয়ান এখন রেগে আছে। তাই জিহাদ বলল, স্যার, রাকিব অফিসের এই ফাইলগুলো পাঠিয়েছে, আপনার সাইন লাগবে। একটা সার্ভেন্ট এসে কফি দিয়ে গেল। আয়ান কফির মগে চুমুক দিয়ে মগটা সাইডে রেখেছে, হাত বাড়িয়ে বলল, ফাইলগুলো দাও। জিহাদ ফাইলগুলো এগিয়ে দিল। আয়ান সাইন করতে করতে বলল, রাকিব ওইদিকে অফিসের কাজগুলো ঠিকভাবে সামলাচ্ছে তো?
জি স্যার, আমার রাকিবের সাথে কথা হয়েছে। অফিসের সব কাজ সব ঠিকঠাকভাবে চলছে। স্যার, আপনি আজকে অফিসে যাবে না? দেখি। আয়ান জিহাদের সাথে কথা বলতে বলতে হঠাৎ জিহাদের ফোন বেজে উঠল। কাজের কথা সময় কেউ ডিস্টার্ব করলে আয়ান অনেক বিরক্ত হয়। আয়ান বিরক্তি নিয়ে বলল, ফোন সাইলেন্ট করে রাখতে পারো না? সরি স্যার। জিহাদ তাড়াতাড়ি করে ফোন বের করে কল কাটতে গিয়ে ফারিহার নাম্বার দেখে হাত থেমে গেল। জিহাদকে এভাবে ফোনের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়ান বিরক্তি নিয়ে বলল, কি হলো? গার্লফ্রেন্ড ফোন করেছে নাকি? আমি বলেছি না সবার আগে কাজ, পরে অন্য কিছু। এখন ফোন অফ করো। জিহাদ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, স্যার, ম্যাডাম কল করেছে। আয়ান ফাইলে সাইন করছিল, কিন্তু জিহাদের কথায় আয়ানের হাত থেমে গেল। যদিও ফারিহা আয়ানের ফোনে না জিহাদের ফোনে কল করেছে, তবুও আয়ান অনেক খুশি হল। আয়ান নিজেকে সামলে নিয়ে বলল, কল রিসিভ করে লাউড স্পিকারে দাও। জিহাদ মাথা নেড়ে কল রিসিভ করে স্পিকারে দিল। কল রিসিভ করার সাথে সাথে ফারিহা অস্থির হয়ে বলতে লাগল, জিহাদ ভাইয়া, উনি কোথায়? উনি ঠিক আছে তো? আপনি উনাকে দেখে রাখবেন তো? আমি চলে আসার পর আপনার উচিত ছিল উনাকে চোখে চোখে রাখা। দেখলেন তো নিজের কি অবস্থা করল। এখন কোথায় আছে? লেবু পানি খাইছেন তো? এত নেশা করার কারণে উনার শরীরে কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে। কি হলো, কিছু বলছেন না কেন? ফারিহার কথায় আয়ান থতমত খেয়ে গেল। অনেক অবাকও হল। আসলে ফারিহা কি বলছে আয়ান বুঝতে পারছে না। তবে এটা বুঝতে পারছে যে ফারিহা হয়তো জানে ও কালকে রাত্রে ড্রিঙ্ক করেছিল। জিহাদ ভয় ভয় আয়ানের দিকে তাকিয়ে আয়ানের রিয়েকশন বোঝার চেষ্টা করছে, কিন্তু আয়ান কিছু বলছে না দেখে জিহাদ বলল, ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, স্যার এখন ঠিক আছে। জিহাদের কথায় ফারিহা একটু শান্ত হল। তারপর শান্ত কণ্ঠে বলল, উনি কি এখনো ঘুমিয়ে আছে? আয়ান ইশারায় জিহাদকে ওর কথা বলতে বারণ করল। তাই জিহাদ বলল, এখনো ঘুমিয়ে আছে। ও ঘুম থেকে উঠলে কিন্তু সবার আগে কফি চাইবে। আর ও তো এখন আমার হাতে কফি ছাড়া খেতে পারে না। আচ্ছা জিহাদ ভাইয়া, আপনি একটা সার্ভেন্টকে ফোনটা দিন। আমি কিভাবে কফি বানাতে হবে বলে দিচ্ছি। আয়ান অবাক হয়ে ফারিহার কথা শুনছে আর হাসছে। ফারিহা দূরে গেলেও আয়ানের জন্য চিন্তা করছে। কি খেলে আয়ানের শরীরে খারাপ প্রভাব ফেলবে, আবার সকালে উঠে ফারিহার হাতে কফি না খেলে আয়ানের ভালো লাগে না, সব দিক খেয়াল রাখছে। আয়ান ফারিহা কথা শুনে মুচকি মুচকি হাসছে আর ফারিহার কথা ভাবছে। জিহাদ ফারিহার কথা শুনে বলল, ম্যাম, এভাবে কতদিন সার্ভেন্টকে বলে কফি বানাবেন? তার চেয়ে ভালো আপনি এসে সারা জীবন স্যারের কফি বানানোর দায়িত্ব নিন। জিহাদের কথা শুনে ফারিহা চুপ করে গেল আর আয়ান ফারিহার উত্তর শোনার জন্য অপেক্ষা করছে। ফারিহা কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, এটা কখনো সম্ভব না। আমি আর ওই বাড়িতে ফিরব না। যাই হোক, আপনার কাছে আমার শেষ রিকোয়েস্ট, আপনি প্লিজ সবসময় উনার খেয়াল রাখবেন। রাখছি, আর আমি যে কল করেছিলাম সেটা উনাকে বলবেন না। ম্যাম শুনুন। ফারিহা আর এক মুহূর্ত দেরি না করে কল কেটে দিল। আয়ান ফারিহার উত্তর শুনে কিছুক্ষণ থম মেরে বসে থাকল, তারপর কিছু না বলে বসা থেকে উঠে হন হন করে উপরে রুমে চলে গেল। কিছুক্ষণ পর আয়ানের রুম থেকে কিছু ভাঙ্গার আওয়াজ আসল। ফারিহার কথার শুনে আয়ান প্রচুর রেগে যায়। ফারিহা জিহাদকে ওর খেয়াল রাখতে বলছে, কেন নিজে এসে খেয়াল রাখতে পারে না?
আয়ান তো ফারিহার কাছে ক্ষমা চেয়েছে। দরকার হলে ফারিহা এই বাড়িতে এসে ওকে শাস্তি দিক, কিন্তু ফারিহার দূরে যাওয়াটা আয়ান মানতে পারছে না। খুব কষ্ট হচ্ছে, তাই এখন জিনিসপত্র ভেঙে রাগ কমানোর চেষ্টা করছে। জিহাদ জানে এখন আয়ানের কাছে গেলে ওর উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে, তাই এখানেই অসহায়ের মতো বসে রইল। ফারিহা কল কেটে কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। আয়ানের ভিডিওটা দেখে ফারিহা অস্থির হয়ে গিয়েছিল, কিন্তু এখন আয়ান ঠিক আছে শুনে ফারিহা কিছুটা শান্ত হল। তারপর আরও কিছুক্ষণ বসে থেকে ফোন রেখে ফারিহা নিচে গেল। ফারিহা নিচে এসে দেখল মিস্টার আজাদ সোফায় বসে চা খাচ্ছে আর খবরের কাগজ পড়ছে। ফারিহাকে দেখে মিস্টার আজাদ হেসে বলল, তুই উঠে পড়েছিস? আমি একটু পর তোকে ডাক দিতে যেতাম। এখন শরীর ঠিক আছে তো? ফারিহা একটু হেসে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। আয়, আমার কাছে এসে এখানে বসো। ফারিহা মিস্টার আজাদের কাছে বসলে মিস্টার আজাদ একটা সার্ভেন্টকে ডাক দিয়ে ফারিহাকে কফি দিতে বলল। তারপর মিস্টার আজাদ ফারিহার মুখের দিকে তাকিয়ে বলল, তোকে কেমন অন্যরকম লাগছে? শরীর ঠিক হয়েছে তো? আয়ানের ভিডিওটা দেখার পর ফারিহা কান্না করেছে, তাই ফর্সা চেহারা কান্নার কারণ একটু লাল হয়ে আছে। ফারিহা নিচে নামার সময় চোখে মুখে পানি দিয়ে স্বাভাবিক হয়ে এসেছিল, কিন্তু মিস্টার আজাদ কি করে বোঝা গেল? ফারিহা জোরপূর্বক হেসে বলল, কই কিরকম লাগছে? এই দেখো আমি একদম ঠিক আছি। হুনুফা বেগম এসে ফারিহাকে কফি দিয়ে ফারিহার শরীর কেমন আছে জিজ্ঞেস করল। ফারিহাও হেসে বলল ও ভালো আছে। তারপর হুনুফা বেগম নাস্তা তৈরি করার জন্য চলে গেল। কফি খেতে খেতে ফারিহা বলল, বাপি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? মিস্টার আজাদ খবরের কাগজে থেকে চোখ খুলে ফারিহার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বল। ফারিহা কফির মগটা শক্ত করে চেপে ধরে একটু উসখুস করে বলল, তোমরা আমার খবর কিভাবে পেলে? মানে আমাকে যে হানিফ আঙ্কেল ওখানে নিয়ে গিয়েছিল সেটা কিভাবে জানতে পারলে? কালকে আমি অসুস্থ ছিলাম বলে আমি জিজ্ঞেস করাতেও তুমি আমার কথার উত্তর দাওনি, কিন্তু আজকে আমি জানতে চাই। ফারিহার কথা শুনে মিস্টার আজাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। ফারিহা অস্থির হয়ে আছে কখন সব সত্যি শুনবে। গতকাল থেকেই ফারিহা চিন্তা করছে আয়ান কিভাবে পর খোঁজ পেল। মিস্টার আজাদ চুপ করে আছে দেখে ফারিহা বলল, বাপি বলো না কি করে তোমরা আমার খোঁজ পেলে? মিস্টার আজাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো প্রথমে তোর কিডন্যাপ হওয়ার খবর জানতাম না, আয়ান এ বাড়িতে এসেছিল তারপর জানতে পেরেছি। তারপর তোকে খোঁজার জন্য লোক লাগিয়েছিলাম, কিন্তু কেউ তোর কোনো খবর দিতে পারছিল না। পরে আয়ন কল করে বলল ও নাকি তোর খোঁজ পেয়েছে। এটা শুনে আমি ঠিকানায় গেলাম, ওখানে আয়ান ছিল। তারপর আমরা একসাথে ওই বাড়িতে যাই। ওখানে গিয়ে আয়ানের বডিগার্ডরা হানিফের সব লোকদের মেরে ফেলেছিল। তারপর একটা লোককে জিজ্ঞেস করতে বলল যে তুই কোনো রুমে আছিস। তারপর তোর কাছে গেলাম। কিন্তু বাপি আমি যে ওই বাড়িতে আছি সেটা আয়ান কিভাবে জানল? হ্যাঁ সেটা আমি আয়ানকে গাড়িতে জিজ্ঞেস করেছিলাম। আয়ান বলেছে ও নাকি তোর সেফটির জন্য তোর ঘড়ির সাথে ট্রান্সমিটার লাগিয়ে রেখেছিল। আসলে আয়ান জানত যে ওর অনেক শত্রু, তাই ওকে কাবু করার জন্য কেউ তোর ক্ষতি করার চেষ্টা করবে। তাই আয়ান বুদ্ধি করে আগে থেকেই তোর ঘড়ির সাথে ট্রান্সমিটার লাগিয়ে রেখেছিল যেন তোর লোকেশন জানতে পারে। আর তুই তো সব সময় হাতে ঘড়ি পরে থাকিস। তুই কিডন্যাপ হওয়ার পর আয়ানের এই কথাটা মাথায় আসেনি পড়ে। হঠাৎ মনে পড়তে আমাকে ফোন দিয়ে বলল যে তোকে পাওয়া গিয়েছে।
ফারিহা ওর হাতের দিকে তাকালো। এখন ফারিহার হাতের ঘড়িটা নেই। ওই রুমে হানিফ আহমেদের সাথে জোরাজোরি করার সময় ঘড়িটা কখন হাত থেকে খুলে পড়ে গিয়েছে ফারিহার খেয়াল নেই। ফারিহা অনেক টাইম মেনটেন করে চলত, তাই সব সময় হাতে ঘড়ি পরে থাকত। কিন্তু ফারিহা জানত না যে ওর ঘড়ির সাথে ট্রান্সমিটার লাগানো আছে। ফারিহা অবাক হলেও এটা ভেবে অবাক হয় যে আয়ান আগে থেকেই ওর সেফটির ব্যবস্থা করে রেখেছে। কিছুক্ষণ পর মিস্টার আজাদ বলল, যাই বলিস আয়ান, কিন্তু এই কাজটা ভালো করেছে, না হলে কিন্তু তোকে খুঁজে পাওয়া যেত না। আর ওই হানিফ আহমেদের কথা শুনে ফারিহা ভয় গুটিয়ে গেল। তাই মিস্টার আজাদ কথা বন্ধ করে দিল। তারপর ফারিহার মাথায় হাত বুলিয়ে কথা ঘুরিয়ে বলল, আয়ান তোর সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করেছে? ফারিহা সত্যিটা বলতে গিয়েও থেমে গেল। তারপর না সূচক মাথা নাড়াল। মিস্টার আজাদ ফারিহার দিকে তাকিয়ে বলল, আয়ান যদি তোকে ওর বাড়িতে ফিরিয়ে নিতে চায় তাহলে ও এমনি বসে থাকবে না। আমি শিওর ও তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করবে। মিস্টার আজাদের কথা শুনে ফারিহা না সূচক মাথা নেড়ে বলল, না, উনার সাথে আমার আর কথা হয়নি। আর আমি উনার সাথে কথা বলতে যাব কোনো দুঃখে। আমি আর ওই বাড়িতে ফিরব না। ফারিহার কথা শুনে মিস্টার আজাদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারিহা মিস্টার আজাদকে বলল না যে ফারিহার জিহাদের সাথে কথা হয়েছিল। কিছুক্ষণ পর মিস্টার আজাদ বলল, আজকে ভার্সিটিতে যেতে হবে না, সারাদিন রেস্ট কর। কাল থেকে ভার্সিটি, রেস্টুরেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়লে দেখবি আর কিছু মনে পড়বে না। ঠিক আছে মামনি। ফারিহা কিছু না বলেই শুধু মাথা নাড়াল। আরও কিছুক্ষণ পর হনুফা বেগম এসে ফারিহা আর মিস্টার আজাদকে ব্রেকফাস্ট করার জন্য বলল। ওরা দুজন একসাথে ব্রেকফাস্ট করতে গেল। ব্রেকফাস্ট টেবিলে বসে ফারিহা আয়ানের কথা ভাবছে। আয়ান তো ওর হাতে কফি ছাড়া অন্য কফি খায় না। আজকে খেয়েছে তো। অন্যদিন তো ফারিহা ব্রেকফাস্ট তৈরি করত, আয়ানের খাবারের সব দিক খেয়াল রাখত। আজকে আয়ান ব্রেকফাস্ট করেছ তো? ফারিহা আয়ানের কথা ভাবছে তখন মিস্টার আজাদ ফারিহাকে ভার্সিটির কথা বলাতে ফারিহার ধ্যান ভাঙল। ফারিহা নিজেকে নিজে ধিক্কার দিল, ও এখন আয়ানের কথা ভাবছে। ব্রেকফাস্ট শেষে ফারিহা মাত্র টেবিল থেকে উঠেছে তখনই নৌসিন দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরল। নৌসিনের পিছু পিছু শিহাব এসেছে। নৌসিন ফারিহাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর বলল, ফারিহা তুই ঠিক আছিস? আমি কালকে যেতে চেয়েছিলাম কিন্তু আয়ান ভাইয়া আমাকে নেয়নি। সারারাত তোর জন্য চিন্তা করেছি। নৌসিনের কথা শুনে ফারিহা হেসে দিল। তারপর বলল, এই বোকা মেয়ে কাঁদছিস কেন? আমি ঠিক আছে, দেখ, এই চোখ তুলে তাকা। নৌসিন ফারিহাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। ফারিহা নৌসিনের চোখের পানি মুছে দিল। নৌসিন ফারিহার দিকে তাকিয়ে বলল, জানিস কালকে রাত্রে আসতে চেয়েছিলাম, কিন্তু এত রাত হয়ে গিয়েছে বলে শিহাব নিয়ে আসেনি। একদম ঠিক করেছে শিহাব। তুই তো শুনেছিস আমি ঠিক আছে, তাহলে এত অস্থির হচ্ছিস কেন? কান্না বন্ধ কর হারামি। ফারিহার কথায় নৌসিন হেসে দিল। শিহাব ফারিহাকে বলল, তোকে দেখে তো এখন সুস্থ মনে হচ্ছে, কিন্তু আঙ্কেল যে বলল গতকাল নাকি তুই অনেক অসুস্থ ছিলি। শিহাবের কথায় মিস্টার আজাদ বলল, হ্যাঁ, গতকাল তো ভালো করে হাঁটতেও পারছিল না, অনেক দুর্বল ছিল। ওষুধ খেয়েছে তাই এখন ঠিক হয়েছে। ফারিহা হেসে বলল, আচ্ছা সেসব কথা পরে হবে, এখন ব্রেকফাস্ট করবি আয়।
শিহাব কিছু বলতে যাবে কিন্তু ফারিহা বাধা দিয়ে বলল, তোরা যদি এখন বলিস যে ব্রেকফাস্ট করে এসেছিস তবুও আমি মানব না। ব্রেকফাস্ট করতেই হবে। অজ্ঞতা উপায় না পেয়ে শিহাব আর নৌশিন ফারিহাদের বাড়িতে ব্রেকফাস্ট করল। তারপর ওরা ড্রয়িং রুমের সোফায় বসে তিনজন গল্প করতে লাগল। আর মিস্টার আজাদ হনুফা বেগমকে ফারিহার খেয়াল রাখতে বলে পার্টি অফিসে যাওয়ার জন্য বের হল। আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, না হলে ফারিহাকে একা ফেলে মিস্টার আজাদ যেত না। শিহাব আর নৌশিন কখন থেকে উৎসুক চোখে ফারিহার দিকে তাকিয়ে আছে। ওরা সবকিছু জানতে চায়। ফারিহা ও আস্তে আস্তে ওদেরকে সবকিছু খুলে বলল। কেন হানিফ আহমেদ ফারিহাকে কিডন্যাপ করল, আয়ান হানিফ আহমেদকে কিভাবে মারল, মিস্টার আজাদ আর আয়ান ফারিহাকে কিভাবে খুঁজে পেল। ফারিহা একে 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 সব খুলে বলল। শিহাব আর নৌশিন হা করে সব শুনছে। নৌশিন বলল, ওই হানিফ আঙ্কেল এত বড় বিশ্বাসঘাতকতা করল, তোদের খেয়ে পড়ে তোদের পিঠেই ছুরি মারল। ওই লোকটার মৃত্যুই প্রাপ্য। হনুফা বেগম পাশ দিয়ে যাওয়ার সময় নৌশিনের কথা শুনে থমকে দাঁড়াল। ফারিহা ওর হাত দিয়ে নৌশিনের হাত চেপে ধরে ইশারায় চুপ করতে বলল। নৌশিন ও বুঝেছে এখন এটা বলা ঠিক হয়নি, তাই চুপ করে অন্য কথা বলতে লাগল। হনুফা বেগম ও নিজেকে সামলে নিয়ে কিচেনে দিয়ে গেল। হানিফ আহমেদ যা করেছে তার জন্য যোগ্য শাস্তি পেয়েছে, কিন্তু উনি এত কষ্ট পাচ্ছে কেন? কিছুক্ষণ পর শিহাব বলল, ভাগ্যি সায়ান ভাইয়া তোকে খুঁজে পেয়েছিল, না হলে যে কি হতো। ফারিহা নিচু কণ্ঠে বলল, হুম। নৌশিন সোফার উপর পা তুলে আসন ধরে বসে ফারিহার হাত ধরে বলল, ফারিহা তুই কি আয়ান ভাইয়ার কাছে আর ফিরে যাবি না? ফারিহা নিচু কণ্ঠে বলল, না। তুই যে আর ফিরে যাবি না সেটা নিয়ে আয়ান ভাইয়া তোকে কিছু বলেনি। হুম বলেছে তো। উনি বলেছে আমি উনার কাছে ফিরে যেতে উনি নাকি আমাকে ভালোবাসে। কিন্তু তোদেরকে তো বলা হয়নি কিছুদিন আগে উনি জিহাদের সাথে ফোনে বলেছিল উনি নাকি এতদিন আমার সাথে সব নাটক করেছে। এখন বুঝতে পারছি না উনি সত্যি আমাকে ভালোবাসে কিনা। আর বাপি ও আমাকে উনার কাছে যেতে দেবে না। তাই। ফারিহার কথার মাঝেই শিহাব বলল, একদম ঠিক করেছিস। তোরা উনার কাছে ফিরে যেতে হবে না। এই কটা মাস তোর চেহারা একদম পাল্টে গিয়েছে। সেই আগের হাসিমাখা চেহারাটা নেই। তোর কষ্ট দেখে আমরাও খুব কষ্ট পেতাম। এখন থেকে তুই একদম হ্যাপি থাকবি। শিহাবের কথা শুনে ফারিহা হাসল। ফারিহা এতদিন কষ্টে থাকলেও এখন যে সুখে থাকবে তার নয়। কারণ ফারিহা যে ওর ভালোবাসার মানুষের কাছ থেকে অনেক দূরে আছে। ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থেকে কি ভালো থাকা যায়? আয়ান আজকে অফিস যায়নি। আয়ানের আশেপাশে কিছু ভালো লাগছে না। যে আয়াম সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকত সেই আয়ানের আজকে কাজ করতে ইচ্ছা করছে না। তখন ফারিহার কথাগুলো শুনে আয়ানের মন খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা ফারিহা কি আর ওর কাছে আসবে না? ওর জীবন থেকে একেবারে চলে গেল। আয়ান যে ফারিহাকে ছাড়া বাঁচতে পারবে না। মেয়েটা বোঝে না কেন? আয়ান তো ফারিহাকে সরি বলেছে, তবুও ফারিহা কেন এরকম করছে? আয়ান আর থাকতে না পেরে ফারিহার নাম্বারে কল দিল। ফারিহার রুমে এসে দেখল ওর ফোন বাজছে। ফোন হাতে নিয়ে দেখে আয়ানের নাম্বার। ফারিহার খুব ইচ্ছা করছে আয়ানের সাথে কথা বলতে, আয়ানের কণ্ঠস্বরটা একটু শুনতে। কিন্তু ফারিহা নিজেকে সামলে কল কেটে দিল। কল কাটে দেয়াতে আয়ানের প্রচুর রাগ হল, তবু আবার কল করল। ফারিহা আবার কেটে দিল। এভাবে আয়ান প্রায় 5-6 বারের মতো কল করল।
বারবার কল করছে দেখে ফারিহা বিরক্তি নিয়ে কল রিসিভ করে বলল, কি সমস্যা? দেখছেন না কল কেটে দিচ্ছি। তাহলে বারবার কেন কল দিচ্ছেন কেন? ফারিহার বিরক্তি কণ্ঠস্বর শুনেও আয়ান শান্ত হল। কয়েক ঘন্টার ব্যবধানে আয়ানের কাছে মনে হচ্ছে কয়েক বছর ফারিহার কণ্ঠস্বর শুনে না। আয়ান চুপ দেখে ফারিহা বলে উঠল, কি হল? কিছু বলবেন নাকি শুধু শুধু জ্বালাতে কল করছেন? আয়ান শান্ত কণ্ঠে বলল, কেমন আছো? এখন শরীর ঠিক আছে তো? আয়ানের কথায় ফারিহা থতমত খেয়ে গেল। আয়ান ওর শরীর কেমন আছে সেটা জানার জন্য কল করেছে? ফারিহা এবার শান্ত কণ্ঠে বলল, আমি ভালো আছি। আরও কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ। আয়ান আর ফারিহা দুজনে একে অপরের নিঃশ্বাস শুনছে। মনে মনে কত কথা বলছে কিন্তু মুখ ফুটে কেউ কিছু বলতে পারছে না। এবার আয়ন বলল, আমার কাছে কবে ফিরে আসবে? আয়ানের কথা শুনে ফারিহা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শক্ত কণ্ঠে বলল, আমি গতকালকেই বলে দিয়েছি আমি আর ওই বাড়িতে ফিরব না। ফারিহার কথা শুনে আয়ানের বুকটা মুচড় দিয়ে উঠল। ফারিহার কথা শুনে আয়ানের বুকটা মোচড় দিয়ে উঠল। তবু নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না? আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু ভুল শোধরানোর সুযোগ তো দাও। ফারিহা শক্ত কণ্ঠে বলল, আপনি ভুল করেছেন তার জন্য ক্ষমা চেয়েছেন। আর আমি আপনাকে ক্ষমা করে দিয়েছ। কিন্তু এখন তো আমাদের একসাথে থাকার কোনো মানে হয় না, তাই না? কেন? আমরা একসাথে থাকতে পারি না কেন? আয়ানের প্রশ্নে ফারিহা কি উত্তর দিবে বুঝতে পারছে না। তবুও মনে মনে কথাগুলো সাজিয়ে নিয়ে বলল, কারণ আপনি আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছেন। কিন্তু এখন তো সত্যিটা জেনে গিয়েছেন, তাহলে আমরা একসাথে থাকব কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি ফারিহা। আয়ানের কথা শুনে ফারিহার বুকটা ধক করে উঠল। আয়ান করুণভাবে বলছে যে ও ফারিহাকে ভালোবাসে। আয়ানের কথা শুনে ফারিহার মন নরম হচ্ছে যাচ্ছে, কিন্তু এখন নরম হলে চলবে না। তাই ফারিহা তাচ্ছিল্য হেসে বলল, আমাকে ভালোবাসেন? আজকে আপনাকে একটা সত্যি কথা বলছি, আপনি ওইদিন জিহাদ ভাইয়ার সাথে সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলেছিলেন। আমি সবকিছু শুনেছিলাম, এরপরেও বলবেন না যে আপনি আমাকে ভালোবাসে। ফারিহার কথা শুনে আয়ান মনে করার চেষ্টা করেছে যে ও জিহাদকে ফোনে কি বলেছে। সবকিছু মনে পড়লে আয়ান হাত মুঠ করে দেয়ালের জোরে ঘুষি দিল। ফারিহা ফোনের ওপাশ থেকে ঘুষির আওয়াজ শুনি কেঁপে উঠল। আয়ান ফারিহাকে বোঝানোর জন্য অস্থির হয়ে বলল, ফারিহা আমি অস্বীকার করব না। আমি জানি তুমি যা শুনেছ সব ঠিক শুনেছ, কিন্তু তখন আমি প্রতিশোধের নেশায় অন্ধ ছিলাম। আমি আর অন্য কিছু ভাবতাম না, শুধু আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছিলাম যে তোমার প্রতি আমার ভালোবাসাটাও দেখতে পাইনি। কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না ফারিহা। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আয়ানের কথা শুনে ফারিহার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ফারিহা বুঝতে পারছে না আয়ান সত্যি বলছে নাকি মিথ্যা। ফারিহা জানে এখন যদি ও আয়ানের কাছে ফিরতে চায় তাহলে মিস্টার আজাদ ওকে যেতে দিবে না। আর ফারিহা মিস্টার আজাদকে আর কষ্ট দিতে চায় না। ফারিহা ভেবে নিয়েছিল ও ঘুরে দাঁড়াবে, আয়ানকে ভুলে নতুন করে জীবনটা শুরু করবে। তাহলে আয়ান কেন এখন ফোন করে ফারিহার মনটা দুর্বল করে দিচ্ছে? ফারিহা কান্না করছে সেটা আয়ানকে বুঝতে না দিয়ে চোখের পানি মুছে বলল,
আমার মনে হয় আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। আমি ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিব। আপনিও সাইন করে দিবেন। ফারিহার কথা শুনে আয়ানের মাথায় আকাশ ভেঙে পড়ল। আয়ান গর্জে উঠে বলল, ডিভোর্স? তুমি এসব কি বলছো ফারিহা? তুমি? আয়ানকে থামিয়ে দিয়ে ফারিহা বলল, হ্যাঁ, আমি ঠিকই বলেছি। যেহেতু আমরা একসাথে থাকব না, তাহলে ডিভোর্স হয়ে যাওয়াটাই ভালো। কথাগুলো বলতে ফারিহার খুব কষ্ট হচ্ছে, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। কিন্তু ফারিহা নিজেকে শক্ত করে, আজকে নরম হলে চলবে না। আয়ান রেগে বলল, তুমি চাইলেই কি আমাদের ডিভোর্স হয়ে যাবে নাকি? আমি তোমাকে কখনো ডিভোর্স দেব না। আজকে বলেছ ঠিক আছে, কিন্তু আর কখনো ডিভোর্সের কথা মুখেও আনবে না, তাহলে খুব খারাপ হবে কিন্তু। আয়ান আর এক মুহূর্ত দেরি না করে কল কেটে দিল। আয়ান কল কাটার পর ফারিহা শব্দ করে ডুকরে উঠল। তারপর মোবাইলটা বুকের সাথে চেপে ধরে আস্তে আস্তে খাটের সাথে হেলান দিয়ে ফ্লোরে বসল। ফারিহা জানেন না আজকে হঠাৎ আয়ানকে ডিভোর্সের কথা বলল কেন, কিন্তু এটা তো হওয়ারই ছিল। এভাবে তো চলতে পারে না, একদিন না একদিন ওদের সব সম্পর্ক শেষ করতেই হবে। সেটা যত তাড়াতাড়ি হবে ততই ভালো। এদিকে আয়ান কল কাটার সাথে সাথে ফোনটা জোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে। তারপর সোফায় বসে হাঁটুর উপর দুই হাত রেখে চুল টেনে ধরল। আয়ানের প্রচুর রাগ লাগছে, ইচ্ছে করছে সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে। ফারিহা ওর থেকে দূর গিয়েছে ঠিক আছে, কিন্তু এখন পার্মানেন্টলি দূরে যাওয়ার চিন্তা করছে। ডিভোর্সের কথা শুনে আয়ানের মাথা খারাপ হয়ে গিয়েছে। আয়ান কখনো ফারিহাকে ডিভোর্স দিতে পারবে না, এটা অসম্ভব। আয়ান এখানে ফারিহাকে ফিরিয়ে আনার কথা ভাবছে, আর ওইদিকে ফারিহা ওকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছে। আয়ান জানে ও অনেক বড় ভুল করেছে, কিন্তু ভুল শোধরানোর একটা সুযোগ তো দিবে। আয়ান সোফা থেকে উঠে বেডের পাশে টেবিলের ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিয়ে হন হন করে বেরিয়ে পড়ল। জিহাদ আয়ানকে এভাবে নিচে নামতে দেখে অস্থির হয়ে বলল, স্যার কিছু হয়েছে? আপনাকে এরকম লাগছে কেন? কোথায় যাচ্ছেন স্যার? কোথাও কোনো গণ্ডগোল হয়েছে? আমি ফারিহাদের বাড়িতে যাচ্ছি। আয়ান আর কিছু না বলে হন হন করে বেরিয়ে গেল। জিহাদ ভাবছে ওর কি এখন আয়ানের সাথে যাওয়া ঠিক হবে? কিন্তু আয়ানকে দেখে তো মনে হলো রেগে আছে। তাছাড়া আয়ান তো যেতে বলেনি, তাহলে আগ বাড়িয়ে যাওয়াটা ঠিক হবে না। তাই জিহাদ ফিরে এসে সোফায় বসে আবার নিজের কাছে মন দিল, কিন্তু আয়ানের জন্য খুব চিন্তা হচ্ছে, হঠাৎ এভাবে রেগে গেল কেন। নৌশিন আর শিহাব অনেকক্ষণ ফারিহার সাথে গল্প করে, তারপর ভার্সিটির ক্লাসের টাইম হলে ওরা চলে যায়। ফারিহাও চেয়েছিল আজকে থেকে ভার্সিটিতে যাতে, কিন্তু মিস্টার আজাদ বারণ করেছে। বলেছে আরও কিছুদিন রেস্ট নিতে। মিস্টার আজাদ জানে আজকে ভার্সিটিতে যেতে দিলে ফারিহা রেস্টুরেন্টও যাবে। আর মিস্টার আজাদ চায় না ফারিহা এখন কোনো কাজ করুক। মিস্টার আজাদ ঠিকই ভেবেছিল ফারিহা অনেকদিন রেস্টুরেন্টে যায় না, তাই ভেবেছিল আজকে ভার্সিটি তো শেষে রেস্টুরেন্টে যাবে। কিন্তু মিস্টার আজাদ যেতে দিল না। অফিসে যাওয়ার আগে মিস্টার আজাদ হনুফা বেগমকে বারবার করে বলে গিয়েছে আজকে যেন ফারিহা কোথাও না যায়, সারাদিন যেন রেস্ট নে। ফারিহার একা একা ভালো লাগছে না, তাই নিচে আসে। হনুফা বেগম কিচেনে রান্না করছিল, ওখানে বসে অনেকক্ষণ হনুফা বেগমের সাথে গল্প করে। এই কয়দিন ফারিহার উপর দিয়ে যেমন ঝড় গিয়েছে, তেমনি হনুফা বেগম উপর দিয়েও কম কিছু যায়নি।
ফারিহা জানে হনুফা বেগম হানিফ আহমেদকে অনেক ভালোবাসতেন, আর নিজের ভালোবাসার মানুষ এরকম মৃত্যু কেউ মেনে নিতে পারে না। কিন্তু তারপরও হনুফা বেগম অনেক স্ট্রং রয়েছেন। সবসময় কেমন হাসিমুখে কাজ করছে, ফারিহার সাথে হাসিমুখে কথা বলছে। ফারিহা হনুফা বেগমকে যত দেখছে তত অবাক হচ্ছে। এ বাড়িতে আর হানিফ আহমেদের কথা ওঠেনি। ফারিহা ওইসব তিক্ত স্মৃতি মনে করতে চায় না, আর হনুফা বেগমও নিজের স্বামীর কুকীর্তির কথা মনে করতে চায় না। সবাই সবকিছু ভুলে যেতে চায়। ফারিহা আর হনুফা বেগম অন্য বিষয়ে গল্প করছে। হনুফা বেগম ফারিহার ছোটবেলার কথা বলছে আর ফারিহা খিলখিল করে হাসছে। ছোটবেলা ফারিহা অনেক দুষ্টু ছিল। সব সময় হনুফা বেগমকে ফারিহার পেছনে দৌড়াতে হতো। সব শুনে ফারিহা জোর জোরে হাসছে। হনুফা বেগম ফারিহার হাসিমুখ দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ফারিহা এভাবে আগুনের কাছে বসে আছে দেখে কিছুক্ষণ গল্প করে হনুফা বেগম ফারিহাকে বলল, অনেক গল্প হয়েছে, এবার রুমে গিয়ে রেস্ট কর। না মনি, আমার এখানেই ভালো লাগছে। এভাবে আগুনের কাছে থাকলে তুই আরো অসুস্থ হয়ে পড়বি, তারপর স্যার আমাকে বকাবকি করবে। আমি রান্না শেষে তোর রুমে গিয়ে গল্প করব, এখন রুমে যা। ওকে। ফারিহা উপরে চলে আসে। রুমে এসে ফারিহা এদিক ওদিক ঘুরছে। ওর কিছু ভালো লাগছে না। তারপর ফারিহা ওর স্টাডি টেবিলের কাছে যায়। তারপর অনেকক্ষণ বইখাতাগুলো নাড়াচাড়া করে টেবিলের নিচে ড্রয়ার খুলে। ড্রয়ার খুলেই ফারিহার মুখে হাসি ফুটে উঠে ওর আর্ট খাতা। এই খাতাটা মিস্টার আজাদ ফারিহাকে কিনে দিয়েছিল। ফারিহা অনেক ভালো আর্ট করতে পারে, তবে ও সবসময় আর্ট করে না। বিশেষ কিছু সময় আর যখনই মন খারাপ হয় তখনই রং পেন্সিল নিয়ে বসে। ফারিহা খাতাটা হাতে নিয়ে দেখে খাতার পাশে রং পেন্সিল সহ সব আছে। ফারিহা ওগুলো বের করে আনে। অনেকদিন না ধরার ফলে ধুলোবালি জমে আছে। ফারিহা খাতাগুলো ঝেড়ে সব রং পেন্সিল নিয়ে রুমের মাঝখানে ফ্লোরে আসন পেতে বসল। তারপর খাতাটা খুলে একে একে ওর আগের করা আর্টগুলো দেখছে আর মুখে মুচকি হাসি লেগেই আছে। তারপর ফারিহা একটা খালি পৃষ্ঠা বের করে রং তুলি হাতে তুলে নি। আয়ান আধা ঘন্টার মধ্যেই চলে ড্রাইভ করে ফারিহারদের বাড়ির সামনে এসে থামল। তারপর গাড়ি থেকে নেমে শার্টের হাতা ফোল্ড করতে করতে হনহন করে বাড়ির ভেতরে ঢুকল। আয়ানকে দেখে বডিগার্ডরা বাধা দিতে সাহস করল না। আয়ান ভেতরে ঢুকিয়ে ড্রয়িং রুমে কাউকে দেখতে পেল না। কিছু দূরে একটা সার্ভেন্ট কাজ করছিল। আয়ান সার্ভেন্ট তাকে ধমক দিয়ে বলল, ফারিহা কোথায়? এভাবে হঠাৎ কারোর ধমকে সার্ভেন্টটা কেঁপে উঠল। সার্ভেন্টটা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আয়ান সার্ভেন্টটার কথা শোনার অপেক্ষা না করে হনহন করে উপরে চলে গেল। সার্ভেন্ট বোকার মতো আয়ানের যাওয়ার দিকে তাকাল। হঠাৎ এভাবে এসে ওকে ধমক দিল কেন? আয়ান উপর এসে ফারিহার রুমের সামনে দাঁড়িয়ে রাগ কমানোর চেষ্টা করল। তারপর নিজেকে সামলে দরজায় নক করল। দরজা ভেতর থেকে লাগানো ছিল না, তাই আর নক করতেই একটু ফাঁক হয়ে গেল। আয়ান দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখে ফারিহা আয়ানের বিপরীত দিকে উপর হয়ে ফ্লোরে বসে কি যেন করছে। আয়ান আস্তে আস্তে হেঁটে ফারিহার কাছে গেল। তারপর পিছন থেকে উকি দিয়ে দেখে ফারিহা আর্ট করছে। আয়ানের এবার প্রচুর রাগ উঠছে। ওকে ছেড়ে দেওয়ার কথা বলে এখন এখানে বসে বসে আর্ট করা হচ্ছে। এদিকে আয়ানের চিন্তায় পাগল পাগল অবস্থা, আর ওইদিকে এই মেয়ে দেখো। আয়ান এক হাতে ফারিহাকে ধরে টান দিয়ে ফ্লোর থেকে উঠিয়ে পাশে দেয়ালের সাথে লাগিয়ে রক্তিম চোখে ফারিহার দিকে তাকাল। হঠাৎ এভাবে আক্রমণে ফারিহা হকচকিয়ে গেল।
ভীতু চোখে সামনের দিকে তাকিয়ে দেখল আয়ান। আয়ানকে দেখে ফারিহা চোখ বড় বড় করে তাকাল। এভাবে হঠাৎ এসে কেউ টেনে তোলায় ফারিহা খুব ভয় পেয়ে গিয়েছিল, এখন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবুও ফারিহা আয়ানের রাগী চোখ দেখে ভয় পাচ্ছে। ঢোক গিলে আমতা আমতা করে বলল, আপনি এখানে? আয়ান ফারিহাকে দেয়ালের সাথে লাগিয়ে দুই হাত দেয়ালের সাথে আটকে ফারিহার মুখের সামনে মুখ নিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ফারিহা যখন দীর্ঘশ্বাসের কথা বলছে তখন থেকেই আয়ানের প্রচুর রাগ হচ্ছে। এখন নিজেকে শান্ত করার চেষ্টা করছে। আয়ান হঠাৎ ফারিহার গলা মুখ গুজল। এদিকে আয়ান ফারিহার গলায় মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর ওদিকে ফারিহা একদম বরফের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চলবে।